বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও স্পষ্ট করেছেন যে তিনি দেশে ফিরছেন এবং এবছরই তিনি ফিরবেন। ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন তিনি কোনো বাধাই মানছেন না, মানবেন না, দেশে তিনি ফিরবেনই। আর তার এই এক ঘোষণাতেই মার্কিন মুলুকের শেখ হাসিনা বিরোধী লবিস্ট মহল হঠাৎ অস্থির হয়ে উঠেছে। তীব্র ভাষায়, নোংরা ভাষায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকে তারা আক্রমণ করছেন। কেউ বলছে শেখ হাসিনার মৃত্যু হবে জেলের ভেতর কিংবা নির্বাসনে, কেউ বলছে শেখ হাসিনা বা তার পরিবারের কারো আর বাংলাদেশে রাজনীতি করার জায়গা নেই, সুযোগ নেই। কেন তারা এসব কথা বলছে? তারা কারা? তারা তাদের মুখে এই ভাষা জোগালো, আর কেনই বা তারা এসব কথা বলছে? এই ভাষা তো কোনো কূটনৈতিক বিশ্লেষণের ভাষা নয়, কূটনীতির ভাষা নয়, এটি রাজনৈতিক আতঙ্কের ভাষা। কারণ শেখ হাসিনা ফেরা মানে শুধু একজন নেত্রীর দেশে ফেরা নয়, শেখ হাসিনা ফেরা মানে আওয়ামী লীগকে মুছে ফেলার প্রকল্পের রাজনৈতিক পরাজয়। প্রায় 2 বছর হতে চলল যে দেশটি তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শোষণ, সামরিক দমননীতি এবং সাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তা থেকে মুক্ত করে গড়ে তুলেছিলেন, সেই দেশ থেকেই শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পরিস্থিতি আর কতটা খারাপ হতে পারে বলেন? কিন্তু এখানেই শেখ হাসিনার রাজনৈতিক চরিত্রটা আলাদা, তিনি অবিচল। আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হয়ে বলেছিলেন আমি ফিরে আসব। শেখ হাসিনাও কার্যত সেই একই বার্তা দিচ্ছেন, আমি ফিরব। আর এই কথাটি এখন কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটনের একটি বিশেষ লবিস্ট মহলকেও। প্রশ্ন হলো কারা এই লবিস্ট? কেন তারা শেখ হাসিনার ফেরার ঘোষণায় এতটা ভীত? জন ড্যানিলোভিচ ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর এবং ডেপুটি চিফ অফ মিশন ছিলেন। উইলিয়াম বি মাইলাম ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত। এখন তারা রাইট টু ফ্রিডম নামে একটি মার্কিন সংগঠনের ব্যানারে বাংলাদেশ নিয়ে কাজ করছেন। নাম মানবাধিকার, কিন্তু কার্যক্রমে রাজনৈতিক অভিমুখ চোখে পড়ার মতো। তারা অবৈধ ইউনূস সরকারের সঙ্গে দেখা করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদেরকে শাস্তি দিয়েছিল 1971 সালে মানবতা বিরোধী অপরাধের জন্য, তার দলের সাথে, তার দলের নেতাদের সঙ্গে দেখা করেন, গোপনে বৈঠক করেন, ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর সঙ্গে বৈঠক করেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, তারা ঢাকার মগবাজারে গিয়ে, যে কথা বললাম, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেন। জামায়াতের ভাষায় বৈঠকটি হয়েছিল অত্যন্ত আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে। এই হৃদ্যতা বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে নিরীহ কোনো শব্দ নয়। 1971 সালে যে জামায়াত পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসাবে গণহত্যা, ধর্ষণ, লুটপাট এবং বুদ্ধিজীবী হত্যার রাজনৈতিক মদত জুগিয়েছিল, অংশ নিয়েছিল, সেই জামায়াতের সঙ্গে সাবেক মার্কিন কূটনীতিকদের এই ঘনিষ্ঠতা নিষ্ঠক সৌজন্য সাক্ষাৎ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের শক্তিকে দুর্বল করে জামায়াত সমর্থিত বা জামায়াত সহনশীল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে বাংলাদেশে। এবং এই বন্দোবস্তের পথে সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা, এবং তারা এজন্যই বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। মাইকেল কুগেলম্যানের কথা বলি। মাইকেল কুগেলম্যানের মতো বিশ্লেষকরাও শেখ হাসিনার মৃত্যুদণ্ড, নির্বাসন এবং ভারতের মাটিতে তার রাজনৈতিক অবস্থান নিয়ে এমনভাবে মন্তব্য করছেন যেন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের টেবিলে বসে নির্ধারিত হয়েছে বা হচ্ছে। অবশ্য হতেও পারে, কারণ বাংলাদেশে 2024 সালে ডক্টর ইউনূসকে অবৈধভাবে ক্ষমতা দখল করাতে বা এই যে এনসিপি বা জুলাই সন্ত্রাসীদের ক্ষমতায় বসাতে এরাই তো বিদেশিদের হয়ে কাজ করেছে। কিন্তু তারা ভুলে যান যে বাংলাদেশ কোনো প্রোটেক্টরেট নয়, বাংলাদেশ কোনো পরীক্ষাগারও নয়।
বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যা জন্ম হয়েছে রক্ত দিয়ে, যুদ্ধ দিয়ে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে। তাই এই রাষ্ট্রের মূল চরিত্র নির্ধারণ করে বাংলাদেশের মানুষ। কোনো লবিস্ট, কোনো সাবেক কূটনীতিক এবং এখন পতিত সেই কূটনৈতিক সুযোগ ব্যবহার করে টাকার বিনিময়ে ভাড়া খাটা লেখক বা বিশ্লেষক নয়, কোনো সাবেক কূটনীতিক নয়, কোনো ভাড়া করা ন্যারেটিভ নির্মাতারাও নয়। বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানকে যারা নতুন বাংলাদেশের জন্ম বলে প্রচার করেছে, তারা আসলে বাংলাদেশকে পুরনো পাকিস্তানি মডেলে ফেরানোর দরজা খুলে দিয়েছে। ছাত্র আন্দোলনের আবরণে ইসলামী ছাত্র শিবিরের সংগঠিত সন্ত্রাস, তারপর অবৈধ ইউনূস সরকারের ক্ষমতা দখল, তারপর সাজানো নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের বিএনপি সরকারের উত্থান, এই যে পুরনো ধারাবাহিকতা, পুরো ধারাবাহিকতাটা আসলে কোনো স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক রূপান্তর নয়। এটি নির্বাচিত সরকার উৎখাত, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া এবং জামায়াতকে পুনর্বাসনের একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প, মেটিকুলাস ডিজাইন। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা আওয়ামী লীগকে বুঝতে পারেনি। তারা ভেবেছিল দলীয় কার্যালয় বন্ধ করলে আওয়ামী লীগ শেষ, নিবন্ধন বাতিল করলে আওয়ামী লীগ শেষ, নেতাকর্মীদের গ্রেপ্তার করলে আওয়ামী লীগ শেষ, নেতাকর্মীদের হত্যা করলে আওয়ামী লীগ শেষ, শেখ হাসিনাকে নির্বাসনে রাখলে আওয়ামী লীগ নেতৃত্বহীন হয়ে পড়বে। অথচ আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন তো নয়। আওয়ামী লীগ বাংলার মাটি, ভাষা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, গণতান্ত্রিক সংগ্রাম, পুঞ্জীভূত ক্ষোভকে রাজপথে নিয়ে এসে অধিকার আদায়, রাষ্ট্র গঠনের ইতিহাসের সঙ্গে জড়ানো একটি রাজনৈতিক শক্তি। সেই শক্তিকে পুলিশ, বিজিবি, সেনা মোতায়েন করে সাময়িকভাবে চাপা রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় কি? যায় না। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিষেধাজ্ঞা, ধরপাকড় এবং কঠোর নিরাপত্তার মধ্যেও দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন। এটি প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতা। বর্তমান বিএনপি সরকার এবং তার পেছনের অবৈধ ইউনূস সরকারের যে কাঠামো, এই বাস্তবতাকেই আসলে ভয় পায়। সে কারণেই সেনা, পুলিশ, মামলা, নিষেধাজ্ঞা, ট্রাইব্যুনাল, জামায়াত, শিবির, এনসিপি সবকিছু ব্যবহার করা হয়েছে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে। যে কোনো শক্তিশালী সরকার বা রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনের মাধ্যমে মোকাবেলা করে। দুর্বল সরকার বা দুর্বল রাজনৈতিক দল নিষিদ্ধ করে, জেলে ভরে, ভয় দেখায়, হত্যা করে, তুরাগকাণ্ড ঘটায়। শেখ হাসিনার আমলে বাংলাদেশ যে উন্নয়ন দেখেছে, সেটিও এই লবিস্ট মহলের জন্য অস্বস্তির বিষয়। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, শতভাগ বিদ্যুতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, নারীর কর্মসংস্থান, কমিউনিটি ক্লিনিক, এসব ছিল রাষ্ট্র নির্মাণের বাস্তব অগ্রগতি। এই অগ্রগতিকে তারা স্বৈরতন্ত্র বলে খাটো করতে চেয়েছে, ফেল করেছে, মানুষ এখন বুঝতে পারছে। অথচ 5ই আগস্টের পরের বাংলাদেশে কি দেখা গেল? অর্থনীতি দুর্বল, আইন শৃঙ্খলা ভেঙে পড়া, 100 দিনে 650 মানুষ হত্যা হওয়া সরকারি হিসাব মতে, সংখ্যালঘুরা নিরাপত্তাহীন, মন্দিরে হামলা, মাজারে হামলা, মসজিদে হামলা, মুক্তিযোদ্ধাদের অপমান, জয় বাংলা নিষিদ্ধের মানসিকতা, বঙ্গবন্ধুর স্মৃতির উপর আক্রমণ। এটাই তো নতুন বাংলাদেশ। মানুষ তো এটাই দেখেছে, এটাই তো নতুন বন্দোবস্ত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া, আদিবাসী এবং সুফি ধারার মানুষ আজ নিজেদের দেশেই অরক্ষিত, মানে তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। সংখ্যালঘু অধিকারের পক্ষে কথা বললেই মিথ্যা মামলা, জেল, সামাজিক আক্রমণ। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রের চরিত্র বদলের প্রক্রিয়া। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশকে ভেঙে একটি পাকিস্তানি মডেলের, আফগানিস্তান মডেলের বাংলাদেশ বানানোর চেষ্টা হয়েছে বা এখনো চলছে। আর এই প্রকল্পের নেপথ্যে যারা জামায়াতের কার্যালয়ে বসে বিদেশ থেকে এসে বৈঠক করেন, তারা বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু তো ননই, তারা বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের নামে ইতিহাস বদলের কারিগর হওয়ার চেষ্টা করছিলেন এতদিন। শেখ হাসিনা তাদের এই চেষ্টাকে আসলে চ্যালেঞ্জ করেছেন। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা শুধু দেশে ফেরার ঘোষণা দিলেন না, মানে একেবারে সময় নির্ধারণ করে বললেন যে তিনি এবছরই ফিরবেন। এতে এই মার্কিন লবিস্ট গ্রুপ এত চিন্তিত হয়ে পড়লো কেন? কেন তারা হঠাৎ এতটা উলঙ্গভাবে শেখ হাসিনা বিরোধিতায় নেমে গেল? এর উত্তর খুঁজতে হলে 5ই আগস্টের অন্ধকার দিকটি আমাদের দেখতে হবে।
আমরা জানি যে জুলাই সন্ত্রাসে শেখ হাসিনাকে শুধু উৎখাত করাই লক্ষ্য ছিল না, তাকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করে একটি ভয়াবহ বার্তা দেওয়ার পরিকল্পনাও ছিল। সেই অভিযোগের ভাষায় গণভবন দখলের পর শেখ হাসিনাকে হত্যা করে প্রকাশ্যে অপমানজনকভাবে প্রদর্শনের মতো বর্বর কল্পনাও করা হয়েছিল বলে অনেকেই অভিযোগ করেন, এবং এই উন্মত্ততার পেছনে বিদেশি লবিস্ট ও তাদের দেশীয় সহযোগীদের রাজনৈতিক পরামর্শ ছিল। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা বেঁচে আছেন, কথা বলছেন, সংগঠনকে নির্দেশনা দিচ্ছেন এবং এখন দেশে ফেরার সময়ও ঘোষণা করছেন। এখানেই আসলে এই লবিস্ট মহলের মাথা ব্যথা। কারণ শেখ হাসিনা ফিরে এলে শুধু 5ই আগস্টের প্রথম পরিকল্পনা নয়, তাদের বাকি রাজনৈতিক প্রতিশ্রুতিও ভেঙে পড়বে। যতটা জানা যায়, যুক্তরাষ্ট্রের ভেতরেও এই প্রশ্নে একক অবস্থান আর নেই। ড্যানিলোভিচ, মাইলাম, কুগেলম্যান ঘরানার আওয়ামী লীগ বিরোধী লবিস্ট লাইনের বিপরীতে আরেকটি প্রভাবশালী পক্ষ ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছে, যারা বাংলাদেশে শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার পুনঃস্থাপন এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা বোঝাতে চাইছে। তারা যদি ওয়াশিংটনে এই যুক্তি প্রতিষ্ঠা করতে পারে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা সম্ভব নয়, তাহলে এই ড্যানিলোভিচদের পুরো বিনিয়োগ, পুরো ন্যারেটিভ, পুরো রাজনৈতিক কারবারই আসলে ধসে পড়বে। বিজনেসে বিরাট লস হয়ে যাবে না বলেন? আরো বড় কথা হলো, মাঠের রাজনীতির বাস্তবতা তাদের বিপক্ষে। সরকারি দমন নীতি, নিষেধাজ্ঞা, মামলা, গ্রেপ্তার এবং প্রচারণা সত্ত্বেও শেখ হাসিনার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এখন অস্বাভাবিকভাবে শক্তিশালী। আওয়ামী লীগও নিষিদ্ধ অবস্থাতেই দেশের সবচেয়ে বড় সংগঠিত রাজনৈতিক শক্তি হিসাবে টিকে আছে। স্বতন্ত্র জরিপের সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু জনমনের প্রবাহ স্পষ্ট। মানুষ 5ই আগস্ট পরবর্তী অরাজকতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, সংখ্যালঘু আতঙ্ক, আইন শৃঙ্খলার পতন এবং জামায়াত শিবিরের পুনরুত্থান দেখে আওয়ামী লীগ আমলের স্থিতিশীলতার সঙ্গে তুলনা করছে। সেই তুলনায় শেখ হাসিনাকে আবার রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে এনেছে। এই অবস্থায় লবিস্ট গ্রুপের পাগল প্রায় দশা হওয়ার স্বাভাবিক তো, তাই না? কারণ শেখ হাসিনা ফিরলে শুধু তাদের রাজনৈতিক প্রজেক্ট ভেঙে যাবে না, তাদের আয় রোজগারের বাজারেও বা তাদের পেটে লাথি পড়বে। বাংলাদেশকে অস্থির রেখে, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে, জামায়াতকে গ্রহণযোগ্য করে এবং শেখ হাসিনাকে নির্বাসনে আটকে রেখে যে লবিং অর্থনীতি তৈরি হয়েছিল, শেখ হাসিনার এক ঘোষণাতেই সেই অর্থনীতির পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। আর এই কারণেই শেখ হাসিনার ফেরার ঘোষণা তাদের এত ভয় ধরিয়েছে। কারণ তিনি ফিরলে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী ফিরবেন না, ফিরবে হিসাব। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করলো, তারা জামায়াতকে গ্রহণযোগ্য করতে চাইল, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আন্তর্জাতিক বয়ান তৈরি করলো, তারা বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দিল। কেন তুলে দিল? তারা মুক্তিযুদ্ধের রাষ্ট্রকে সাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তরিত করার প্রকল্পে মদত দিল। কত টাকা খরচ হয়েছিল, কারা খরচ করেছিল? শেখ হাসিনার প্রত্যাবর্তন এই প্রশ্নগুলোকেই সামনে নিয়ে আসবে। শেখ হাসিনা বলেছেন তিনি মৃত্যুকে ভয় পান না। 1975 সালে সব হারিয়েও তিনি ফিরেছিলেন। 21শে আগস্টের গ্রেনেড হামলা তাকে থামাতে পারেনি। কারাগার, নির্বাসন, হত্যার হুমকি এসব তার রাজনৈতিক জীবনে নতুন নয়। কারণ তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শনের একজন ধারক, মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক মুখ এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার কেন্দ্রীয় চরিত্র। তাই কোনো লবিস্ট কিংবা কোনো নিষেধাজ্ঞা, কোনো সাজানো রায়, কোনো বিদেশি ফতোয়া তাকে ইতিহাস থেকে নির্বাসনে পাঠাতে পারবে না। বাংলাদেশের রাজনীতির সত্যিটা আসলে খুব সহজ এবং সরল। শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশকে বোঝা যায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে গণতন্ত্র হয় না। জামায়াতকে পুনর্বাসন করে মুক্তিযুদ্ধের রাষ্ট্র টিকবে না। আর এই সত্যটি যত পরিষ্কার হচ্ছে, ততই ভয়ে কাঁপছে সেই মার্কিন লবিস্টগণ, যারা ভেবেছিল যে বাংলাদেশকে তারা কাগজে কলমে নতুন করে লিখে দেবে। তারা ভুল করেছে। বাংলাদেশ কোনো লবিস্টের প্রকল্প নয়। বাংলাদেশ বঙ্গবন্ধুর রক্তে লেখা, মুক্তিযুদ্ধের চেতনায় দাঁড়ানো এবং জনগণের শক্তিতে টিকে থাকা একটি রাষ্ট্র। এটাই হতে চেয়েছে সবসময় বাংলাদেশ। সেই পথে এগিয়ে যাচ্ছিল। 2024 না হলে বাংলাদেশ সেই পথেই ছিল। সেই রাষ্ট্রে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা তাই কেবল রাজনৈতিক খবর নয়,
2024-এর অপরাধীদের মানে হৃদকম্প তৈরি করার জন্য এই ঘোষণা খুবই যথেষ্ট। বুঝতে পারছেন যে কি ঘটে গেছে ওদের ভেতরে, তারা কিভাবে কাঁপছে, আবল তাবল বলতে শুরু করেছে। দেখা যাক পাগলামি কত দূর পর্যন্ত গড়ায়। ভালো থাকবেন সবাই।